নমস্কার সুধী দর্শকবৃন্দ, আরও একবার আপনাদেরকে স্ট্রেট কাট নিউজ রুম থেকে স্বাগত জানাই। আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি সংমিশ্রণের গোটা টিমকে। সংমিশ্রণ কি, কেন, কি করে, এটা জানতে গেলে আপনাদের কিছুটা সময় আমাদের সঙ্গে থাকতেই হবে। চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। আমরা অনুষ্ঠান শুরু করব, তার আগে পরিচয় পর্বটা সেরে নিই। আমার ডান দিকেই রয়েছেন সংমিশ্রণের কেশার, বাকি পরিচয়টা আমরা তার কাছ থেকেই শুনে নেব। আজকে আমরা মোটামুটি সংমিশ্রণের লাইনে বেঁচে আছি, এটাই এখন আমরা কাজকর্ম করছি। আমরা একদম ডান দিকে রানা, ও মূলত ক্লাসিক্যাল গিটারের কাজ করে। আমাদের গানে প্রচুর গানে সবকটা গানই ওর বাস গিটারের কন্ট্রিবিউশন আছে, এটা লেখালেখি করে। আর আমাদের ব্যান্ডের গানে কম্পোজিশন সবারই তো ইনপুট থাকে, ও খুব ভ্যালুয়েবল ইনপুট থাকে। ডান দিকে কৃষাণ, আমাদের লিড সিঙ্গার, একাধিক ইনস্ট্রুমেন্ট বাজায়, ফ্লুট বাজায়, কাজো বাজায়, হারমোনিকা বাজায়, মেলোডিকা বাজায়, তার সঙ্গে অসামান্য হুইসল। আমাদের বেশ কিছু গানে হুইসল দিয়ে গানকে সাজিয়েছে, মানে টিমের বেস্ট অলরাউন্ডার। অবশ্যই, এবং লেখালেখি হাতটাও কিন্তু চমৎকার। আর তারপরেই যে রয়েছে ও আমাদের ব্যান্ডে নিউক্লিয়াস বলেছে প্রীতিশ, মূলত ব্যান্ডটা ওকে ঘিরেই তৈরি হয়েছে। ও আমাদের অ্যারেঞ্জার, লিড সিঙ্গার, রিদম গিটার এবং লিড গিটার, এবং সবাইকে ধরে রাখার যে একটা লিডারশিপ কোয়ালিটি যেটা, ওটা ওর মধ্যে ভরপুর। ডান দিকে যে আছে ও এই মুহূর্তে আমাদের যে রেগুলার ড্রামার পাপাই, ও আর বিশেষ কাজে বাইরে আছে। তো অমিত ওর এখন আপাতত আমাদের সাবস্টিটিউট এবং আমরা ড্রোনিং করছি, খুবই ইয়াং। ওর কিন্তু রিদমের হাতটা অত্যন্ত ভালো। আপাতত আমাদের গানে ও রিদম দিয়ে গানগুলোকে সাজাচ্ছে। আর অমিতের পরেই একদম ডান দিকে ও বলা যেতে পারে নিউ রিক্রুট, রাজা। ও অর্গানে নিজেকে তৈরি করছে। আশা করছি কিছুদিনের মধ্যে আমাদের আপকামিং যে গানগুলো আছে রাজার কিছু কন্ট্রিবিউশন থাকবে। এই হচ্ছে এই মুহূর্তের আমাদের প্রেজেন্ট, তাই না? চলুন, কথা তো হবেই। একটা গান দিয়ে আগে শুরু করা যাক। গান দিয়ে শুরু করবো। এটা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একদম মানে শারদ উৎসবের প্রাক্কালে। তো এবছর একটা মানে চারিদিকে যা দুঃসংবাদ, চারিদিকে যা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তারই মাঝে তো সেলিব্রেশনের মুডটাও তো আসছে। মানুষের তো সব নিয়ে চলতে হয়। শারদ উৎসবকে মাথায় রেখে বা মায়ের আগমনকে মাথায় রেখে আমাদের এবছর একটা গান তৈরি হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে গানটা তৈরি হয়েছে। আমাদের মনে হয় ওই গানটা দিয়ে একটু শুরু করলে ভালো হয়। স্ট্রেট কাট নিউজ দর্শকদের জন্য আগাম শারদীয় শুভেচ্ছা, এবং সেই শুভেচ্ছাটা একটা গানে গানে আমরা আজকে পেশ করছি সংমিশ্রণ। এতক্ষণ আপনারা সংমিশ্রণের লাইন আপ দেখলেন। সংমিশ্রণের একদম লেটেস্ট প্রজেক্ট বা একদম হালফিলে যে কম্পোজিশন, সেই গানটা কিছুটা করছি। আর গানটা রিলিজ হবে খুব দ্রুত, আমাদের পুজোর মধ্যে রিলিজ হওয়ার কথা। তার আগে আপনারা স্ট্রেট কাট নিউজের সৌজন্যে একটু গানটা শুনে রাখুন, বাকিটা পুজোর সময় শুনতে রাখুন।
যাচ্ছে বটে, কারণে আমাদের কিন্তু অরিজিনালি একদম ঢাক বেজেছে, বাংলা ঢোল বেজেছে, কাঁসর বেজেছে এবং তবলা বেজেছে, তবলা আছে, ডুগকি আছে। মানে ছোটখাটো পুজো ওই হ্যাঁ, সময় হয়ে গেছে। পুজোর যে সাউন্ডস্কেপ, যে শব্দ ধ্বনি শুনে যে একটা পুজো আসছে ভাব, সেটা কিন্তু গানে আশা করছি দর্শকরা পাবে। স্ট্রেট কাট নিউজ দর্শকদের আরেকবার বলে রাখি, গানটা কিন্তু খুব শীঘ্রই রিলিজ হচ্ছে, আপনারা শুনবেন, মতামত দেবেন। আচ্ছা, একটা জিনিস জানতে চাইবো, আমাদের ব্যান্ডের নামটা খুব সুন্দর, সংমিশ্রণ। তো নামটা কিভাবে বাছলেন বা কিভাবে এটাকে স্থির করলেন, যদি একটু আমাদের দর্শকদের জন্য বলেন। ওটা দেখো, মানে বাছাবাছি বলতে যখন ব্যান্ড তৈরি হচ্ছিল সেই সময়তে নাম নিয়ে তো একটা ভাবনা চিন্তা চলছিল, কিন্তু আমরা প্রথম থেকে ঠিক করেছিলাম এই কোনো বিশেষ একটা জনরা আমরা স্টিক করবো না। আচ্ছা, গানের তো কোনো সেইভাবে মানে কাটিং অ্যাক্রস অল জিওগ্রাফিক্যাল বর্ডার্স, গানের সুর একই। হ্যাঁ, তো আমরা বিভিন্ন গানের রস নিয়ে আমরা কাজ করবো, বিভিন্ন গানের যে ফ্লেভার বা তার যে ভালো লাগাটা। তো সেই জন্য আমরা দেখবো আমাদের ব্যান্ডের নামটা এরকম করছি SONG সং, মানে গান মিশ্রণ, মানে একটা অ্যামালগামেশন বা একটা মিক্সচার। আচ্ছা, তো বিভিন্ন গানের বিভিন্ন ধারার গানের মিশ্রণের একটা প্রচেষ্টা আমাদের কাজগুলোতে থাকবে। এটা ছিল প্রথম থেকে আমাদের গৃহীত নীতি একটা। আচ্ছা। তো সেই জায়গা থেকেই সংমিশ্রণ তৈরি হলো। এ ব্যাপারে পরে কখনো মানে ব্রিটিশ যখন বলবে কিভাবে ব্যান্ডটা তৈরি হলো, তখন ব্রিটিশ ভালো বলতে পারবে। আচ্ছা, এই প্রচেষ্টা জারি থাক, আমরা আশা করি সেই সমস্ত গানই আজকে শুনবো, মানে বিভিন্ন ধরনের। যেমন এই গানটার কথা বলছিলাম আর কি, যে গানটা আমরা পুজোর জন্য করলাম, এই গানটা অনেকদিন ধরে ভাবছিলাম যে আমাদের একটা গানে যেন ঢাকের গুণ থাকে। আমরা আদতে বাঙালি, বাংলা গান গাইছি, বাংলা গান করছি, আর দুর্গা পুজো নিয়ে গান করলে তো ঢাক থাকতেই থাকবে। আমরা ড্রামস বাজাবো, স্প্যানিশ গিটার বাজাবো, সমস্তই বাজাবো, কিন্তু ঢাককে কি করেছে আমরা, বাংলা ঢোলকে কি করেছে, কাঁসরকে কি করেছে, প্রপারলি ইমপ্লিমেন্ট করা হয়েছে আশা করছি। এবং এগুলো এবার করা হয়েছে, এবার সবাই মিলে উদ্যোগ নিয়ে করেছে। এবার দর্শকদের কেমন লাগে সেটা দর্শকদের কাছ থেকে আমরা ফিডব্যাক চাইবো, তাদের কোনো মতামত আমাদের কাছে দেখা যাক, গানটা রিলিজ হোক। আচ্ছা, চলুন এখন তাহলে আরেকটা গানে যাওয়া যাক। যে গানে যাবো আমরা পরে, এই গানটা রিলিজ করেছি অস্ত্ররাগ নাম দিয়ে। গানটা তৈরি হওয়ার পরে একটা মজার ঘটনা ছিল, বলি আড্ডা হচ্ছে, মজার ঘটনা বিষয় হচ্ছে আমরা মাঝে মধ্যে না ব্যান্ডের মেম্বাররা বাইক নিয়ে এদিক দিয়ে বেরিয়ে পড়ি। বছর 2-3 আগে আমরা পুরুলিয়া অযোধ্যা পাহাড় ঘুরতে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমাদের মনে হলো যে ওখানকার যে ঘুরতে গিয়েছিলাম, তো ঘুরতে গিয়ে ওখানে আমাদের যা মজা হলো, যা করেছি সেই ট্যুরের মধ্যে, সেইগুলোকে ভিডিও করেই গানটার সাথে ওই ভিডিওগুলো জুড়ে গানটাকে আমরা রিলিজ করেছি। আমরা ওখানে ঘুরে এসে ভিডিওটা আমরা রিলিজ করি। তো গানটা অস্ত্ররাগে, সে 70s 80s যে গোল্ডেন পিরিয়ড ছিল আমাদের, সেই যে ফ্লেভারটা গানে, সেই সময়কে গানের যে ফ্লেভার, সেটা ধরার চেষ্টা করেছি। কতটা হয়েছে না হয়েছে সেটা স্টেট কাট নিউজের দর্শকরা বলবে, বাকিটা গানে চলি।
জানতে চাইছিলাম, বা আমাদের দর্শকদের জন্য আর কি, সংমিশ্রণ তৈরি হওয়ার সময়ের কথা যদি কিছুটা তুলে ধরেন। এটা আমার মনে হয় প্রতিশিল্পী তৈরি হওয়ার সময় আমি আর শান্তন বলে একটা ছেলে ছিল, তো আমরা দুজন মিলে প্রথমে কিছু কয়েকটা গান নিয়ে কাজকর্ম করছিলাম, 2-4-5টা। তারপরে হঠাৎ করে ভাবলাম যে এবারে এসআরের বাড়িতে যাই, কথাবার্তা বলি, গিয়েছিলাম। তো তখন আরও আমার 2-4টা বন্ধু ছিল, সবাই মিলে বসে মানে এসআরের বাড়িতেই নামটা ঠিক হয়েছিল। তখন বোধ হয় 2012। আমি এর আগে একটা কথা বলিনি, এর আগে একটা মানে ইতিহাসের একটা ইতিবৃত্ত, সেটা হচ্ছে ও কিন্তু বরাবরই কভার্স করতো, গিটারটা বাজিয়ে গান করতো। আমার কাছে খবর আসছিল যে প্রিয়েশ খুব ভালো গান করছে গিটার বাজিয়ে। তো আমি একদিন ডেকে পারলাম, আমার বাড়িতে ডেকে পারলাম। তখন ওর গিটার বাজিয়ে গান শুনে আমি তো মুগ্ধ। তো আমিও একদিন বললাম যে তুমি তো কভার্স করছো, কভার্স করো। আমাদের ভারতীয় সঙ্গীতের, বিশেষ করে ফিল্ম মিউজিক ও বেসিক মিউজিকের তো প্রচুর ভান্ডার, নিশ্চয়ই করো, ওখানে অনেক কিছু নেবার জন্য কিছু শেখার আছে। কিন্তু তবুও নিজের অরিজিনাল কিছু করার চেষ্টা করলে কেমন। তো ও দেখলাম দারুণভাবে সাড়া দিল। ও বললো হ্যাঁ একটু ভাবা যেতে পারে। অ্যাকচুয়ালি এর আগে আমার একটা পুরনো সেট আপ ছিল, পুরোনো লাইন আপ ছিল। ওটা ওই আমরা ছায়াপথ মানে বর্ধমান, আমার মনে হয় বর্ধমানে, মফস্বল বর্ধমানে প্রথম অরিজিনাল বাংলা গান ছায়াপথ। সেই বাংলা গানটা কাজ করতে করতে তখন থেকে যেটা সেটা গুটিয়ে গেছে, মানে যেটা হয় সাধারণ মধ্যবিত্ত মানুষের, যেমন কোনো উদ্যোগ যেমন মাঝপথে শুরু করা একটা লক্ষ্য নিয়ে কিন্তু মাঝপথে সেটা থেমে যায়। হ্যাঁ ঠিক। তো সেই ব্যাপারটা ওকে বললাম যে ও জানতো যে আমি ওই ব্যান্ডের সাথে সংযুক্ত ছিলাম। তো আমি বললাম কভার্স করছো করো, কিছু অরিজিনালি কাজ করো। তখনও ওই সায়ন্তনের সঙ্গে টিম আপ করে, তারপরে দু একটা গান তৈরি হতে থাকে। তারপরে আর এমনিতে আমার কাছে মাঝে মাঝে আসতো, আমরা একসাথে বসে মিউজিক শুনতাম। আমার বিশেষ পছন্দের মিউজিক ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে ও শুনতো, এবং শুনতে শুনতে ও একটা কথা মাঝে মাঝে বলতো। ও কিন্তু এমনিতে লিড সিঙ্গার, গিটার বাজিয়ে গান করছে, গিটারটা অসামান্য বাজাচ্ছে, কিন্তু ও ভেতরে একটা প্যাশন ছিল। সেটা মিউজিক শুনতে শুনতে ও বলতো যে স্যার আমি কিন্তু আমার কিন্তু অ্যারেঞ্জমেন্টটা আমি বেশি টানা, টোটাল মিউজিকের যে আমার ইচ্ছাটা ছিল। আর যখন ওগুলো শুনতো, ধরো একটা সিম্ফনি শুনছে, শুনতে শুনতে ও ডুবে যেতে পারে। ও তখন বলতো আমার ভেতরে প্যাশন কিন্তু ওইটা, মানে গোটা মিউজিক মানে সাউন্ডস্কেপটাকে আমি সাজাবো, এটা ওর ভেতরকার প্যাশন। করতে পারবে, তুমি অরিজিনাল কম্পোজ করো না, অন্যের কভার্স করতে গেলে তুমি সেটা করতে পারবে না। ওই যে ডুবতে পারতো বলছেন, ডুব দিয়েছিল বলে আজ হয়তো মনে অবশ্যই 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 ও যা রেঞ্জ করছে সেটা নিয়ে আমরা তো ভীষণ আপ্লুত। তো যাই হোক, সেটা ছিল গোড়ার দিকের কথা, একদম শুরুর দিকের কথা, বাকিটা এবারে। তারপরে সবাই মিলে আমরা আস্তে আস্তে একসাথে কয়েকটা কাজ করলাম। কাজ করে সেই মুহূর্তে তো আর খুব ভালো সেট আপ ছিল না, কিন্তু যা সেট আপ ছিল তাতে করেই দুটো কাজ মোটামুটি আমার দিকেই ছিল, কিন্তু রিঅ্যারেঞ্জ বেসিক্যালি। আস্তে আস্তে যোগাযোগ হয় কৃষাণের সাথে, মাঝখানে আরও 1-2 জন ছিল, তারপরে ওরা এসে আর ডিসকন্টিনিউ করেছে ব্যান্ড। তারপরে কৃষাণ জয়েন করার পরে কৃষাণ কন্টিনিউ করছে, রানা জয়েন করার পরে রানা কন্টিনিউ করছে, এবং ওরা 2 জন জয়েন করার পরেই আমাদের ব্যান্ডটা যে এবার অরিজিনাল করতে হবে। আমরা শুরু করেছিলাম, ভালোভাবে হয়েছে। সব থেকে বেশি কাজ হয়েছে মানে আফটার কোভিড। আচ্ছা, বাহ, এগুলো শুনে খুব ভালো লাগছে। চলুন আবার একটা গানে যাওয়া যাক তাহলে। আমরা গানে যাব, তবে ওই যে বললাম সংমিশ্রণ ব্যান্ড করার পিছনে আর একটা ইয়ে ছিল, মানে উদ্দেশ্য বলো বা একটা ইচ্ছে, যে আমরা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য মিউজিকটা নয় এটা বিশ্বাস করি। মিউজিক অবভিয়াসলি এন্টারটেইনমেন্ট, একদম শুধু মিউজিক নয়, যে কোনো শিল্পকর্ম। হ্যাঁ, এটা একটা কোনো একটা জায়গা থেকে মানে মানুষের কাছে বা সমাজের কাছে একটা দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতা জন্যে শিল্পকর্ম, এটা একটা আমরা বিশ্বাস করতাম, আমরা সবাই তাই বিশ্বাস করতাম। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ঠিক করেছিলাম যে আমরা এমন কিছু গান করবো যে গানগুলো আমাদের যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সময়ের অধিকার যেন যাতে ধরা থাকে, বা সময়ের বা মানে এই সময়ের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে গান তৈরি করা। তো আমার মনে হয় এরপরে আমরা যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময় আমাদের আরেকটা গান কিন্তু রিসেন্ট তৈরি হয়েছে। মানে প্রথমে আমরা শুরু করলাম পুজোর সঙ্গের গানটা দিয়ে, ও পুজোর গানটা দিয়ে, তার কিছুদিন আগেই কিন্তু একটা গান আমরা রিলিজ করেছি। সেই গানটা এই কঠিন সময়টাকে ধরে রিলিজ হয়ে গেছে। ওই গানটা একটু হোক। অবশ্যই।
আসতে পারে। আচ্ছা, তখন তো আমরা বেশ কয়েকটা গান শুনলাম, বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের গান পেলাম। তো ব্যান্ডের শ্রোতা মূলত আমি যেটুকু বুঝি আর কি, এরকম বেঁধে দেওয়া যায় না বা দিচ্ছি না যে শুধু কম বয়সীরাই এর শ্রোতা হয়। তো যদি একটা রীতিকে মানে একটা ধারাকে মানে আর কি, কম বয়সীদের মধ্যে ব্যান্ডের একটা প্রভাব লক্ষ্য করা যায়। তো তাদের জন্য যদি কিছু প্রেম ঝরে পড়তো এখন। আচ্ছা, মানে তুমি রোমান্টিক গানের কথা বলো? একদম। গান থাকলে ভালোবাসার গান হবে না এটা হতে পারে না। আমরা খালি ব্যান করছি মানে খালি প্রতিবাদী গান করবো এটা কোনো কথা। হ্যাঁ, ভালোবাসা তো জীবনের একটা পার্ট, ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট। এখন ভালোবাসা দেখো, ভালোবাসা তো বিভিন্ন পর্যায়ে থাকে। অল্প বয়সে প্রেম, একটু বড় হয়ে তার একটা ফ্লেভার আলাদা, তারপরে প্রেম ঘন হয়ে তার প্রেম রসের আপনি কি সব পর্যায়গুলোই আমরা ভাবি যে প্রেমের বিভিন্ন পর্যায়ে নিয়ে যদি দেখো, রবীন্দ্রনাথ তো দেখিয়েছে প্রেমের বিভিন্ন পর্যায়ে। তিনি আমাদের কাছে হিমালয় সদৃশ, তার কাছ থেকে একটু অনুপ্রেরণা পেতে পারি। তো বলতে পারো মজা করেই, মানে অত বড় ধৃষ্টতা তো নেই, মজা করে আমরা বিভিন্ন পর্যায়ের গানগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করেছি। ছোটবেলায় একদম টিনেজ প্রেম, তার একটা ফ্লেভার আছে। সেই ফ্লেভারের পাশে যদি একটু কলেজে, সেই প্রেমিক যখন কলেজে যায় তখন তার প্রেম সম্পর্কে একটু অন্যরকমের গদগদ ভাব আসে, একটা আবেশ থাকে। তারপরে সে প্রেমিক ক্রমান্বয়ে যখন প্রেম রসে জারিত হয়ে মহাজ্ঞানী হয়, তখন তার প্রেম সম্পর্কে উপলব্ধি অনুভূতি সে একটা দার্শনিক পর্যায়ে পৌঁছে যায়। তাহলে তুমি যখন প্রেমের কথা বললি, আমরা বললাম কাজ করি একদম টিনেজ থেকে। সবকটা গানই রিলিজ আছে, গানগুলোর ছোঁয়া দর্শক তারা পেয়ে যাবে, শ্রোতা পেয়ে যাবে। আমরা একটু একটু করে করছি, আশা করছি ব্যাপারটা জমে পড়বে। আড্ডাই হচ্ছে তো একদম। চলটা টিনেজ প্রেম, ঠিক আছে। আমার সাইজ তাতে নো প্রবলেম, আমি সেদিকে বিশাল ফুচকা জমে যেত টিনেজ প্রেম। রবি ঠাকুরের ফোনের সাথে তোকে মেসেজ পাঠাই, ও কেন পাঠাম তুই বৃষ্টির রাতে আশাতে তোর স্বপ্নগুলো ছুঁই। এটা গেল টিনেজ প্রেমের। এইবারে আরেকটু প্রেমটা কলেজে যাচ্ছে, প্রেমটা গড়িয়ে কলেজে যাচ্ছে। কলেজে লাইব্রেরিতে প্রথমবার তোর সাথে দেখা, প্রথম তোর ওই চোখে ইশারা, ওই ঠোঁটে কিনারে চাপা হাসি ছোঁয়ায় চুপি চুপি যা কবিতারা নিয়ে গেল আমাকে সর্বনাশের ঠিকানায়। এবার আস্তে আস্তে সর্বনাশের ঠিকানায় নিয়ে যাওয়ার কথা বলছে, তাও হয়নি। এবারে কি হচ্ছে, খুঁজে নিও সুখে পড়ে গেলে মন, হাতে হাত রেখে পথে আরো কি
অজ্ঞানী হতে হবে। ভালোবাসা ভালোবাসা মিষ্টি দুর্ঘটনা, পা গোটা থাকে মাথা ও ফাটে না। ভালোবাসা ভালোবাসা মিষ্টি দুর্ঘটনা, পা গোটা থাকে মাথা ও ফাটে না। তবু ভাঙে ভাঙে অন্য কিছু তুমি শান্তি পাও না। তবু ভাঙে ভাঙে অন্য কিছু তুমি শান্তি পাও না। ভালোবাসা সে এক ডেমো, যাতনা বলেন কবি এবার তোমরা থামো। ভালোবাসা ভালোবাসা আমার সে এক ডেমো, যাতনা বলেন কবি এবার তোমরা থামো। আমার ঝর্ণা আর যন্ত্রণা ঘিরে তুমি কিছুই পাবে না। আমার ঝর্ণা আর যন্ত্রণা ঘিরে তুমি কিছুই পাবে না। সর্বভাবে হাতে ধরে এমন বাবা শেষে বাঁচাবো বলে কবে যে তোমার শেষে। সর্বভাবে হাতে ধরে এমন বাবা শেষে বাঁচাবো বলে কবে দে তোমার শেষে। এমন সুর তাল ছন্দ ছেড়ে মন যেতে চায় না, কিন্তু সময় তো সীমিত, আমাদের যেতেই হবে। আজকের মতো এখানেই শেষ করছি। এই অংশের বাকিটুকু দেখতে পাবেন আগামী দিনে। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক।